হ্যালো, আমি তখন ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছিলো তাই আমি কমপ্লিট করতে পারিনি। তার জন্য আবার এখন বসে আমি ভাবলাম যে বাকি এটা কন্টিনিউ করি, কেননা পুরো গল্পটা না বলতে পারলে আমারই অস্বস্তি লাগছে। খুব ইন্টারেস্টিং গল্প, সেই জন্য। তো আমি বোধহয় লাস্ট বলেছিলাম, আমি আমার ভিডিওটা রিক্যাপ আরেকবার দেখলাম, ওখানে বোধহয় বলেছিলাম যে মানে আমার বাবার বন্ধুরা কি করে বাবুকে হেল্প করেছিল। তো বাবু তো ওই দোকান বিক্রি করার জন্য ছটফট করছিল যে মানে কিছু বিক্রি করে তো অন্তত আসতে হবে এই দেশে, কেননা সার্ভাইভ তো করতে হবে, কিছুটা একটা অ্যামাউন্ট তো দরকার। তো তখন বাবুর একটা ছোটবেলার বন্ধু ছিল, উনিও মুসলিম, শাহজাহান কাকু বলতাম আমরা। তো ওনাকে বললো যে দেখ দোস্ত, আর তো এখানে থাকা যাইবো না, মানে বাবুর ভাষাতেই বলছি আর কি, বাবু যেরকম করে বলছে আমাদেরকে, যেরকম শুনেছি গল্পটা ঠাকমা পিসি বাবুর কাছে। তো বাবু বলছে, দেখ দোস্ত, আর তো এখানে থাকা যাইতেছে না, এখানে থাকলে তো জানে মইরা যামু, তো এরম করে তো থাকা যাইবো না, আমারে যেমন করেই হোক দোকান দুইটা বিক্রি কইরা দে, যা টাকা পাই পামু, আমার জানটা তো আগে, জান নিয়া মা বাচ্চা বউ নিয়া সবাই নিয়া আমি ভারতে চলে যাবো, আমারে যেমন করেই হোক দোকান দুইটা বেচা করে যতটুকু টাকা হয় আমারে দে, আমার ওইটুখানি টাকাই চলবো। তো তখন শাহজাহান কাকু যাই হোক উনি নিজে নেয়নি, আরো চেনাশোনা কিছু মানে লোকজন খুঁজে পাইছিল হয়তো। তো সেখান থেকে তারপরে বাবুর দুটো দোকান, বাবু তখনকার দিনে মানে এত বছর আগে তখনকার দিনে 20,000 টাকা, বাংলাদেশের টাকায় 20,000 টাকা পাইছিল। 20,000 টাকা নিয়ে বাবু মানে ওই দিনই যেদিন টাকা পেয়েছে ওই দিনই মানে আরেকটু বেশি টাকা চেয়েছিল, কিন্তু আর হয়নি, ওটাই অ্যারেঞ্জ করতে পেরেছে। কেননা অবভিয়াসলি ওরা ফায়দা নিয়েছে, ওরা জানে যে এরা তো চলেই যাবে, তো টাকা দেওয়া না দেওয়া একই ব্যাপার, এমনিতেও যাবে অমনিতেও যাবে, কাজেই বেশি টাকা দিয়ে লাভ নেই। তো ওটা তো একটা নর্মাল বুদ্ধি। তো এবার ওই 20,000 টাকা নিয়ে বাবু বাড়িতে এসে সবাইকে বলছে নাকি সেদিনই রাতের বেলা আমার ঠাকমা পিসিদেরকে যে আমরা জামুগা আজকে রাতেই ভারতে, আমি এখনই বাইরে যেতেছি, তোমাদেরকে রাতের বেলা দালাল আসবে, তোমাদের নিয়ে যাবে, তোমরা রাতারাতি অন্য পথে যেও, কারণ একসাথে আমি তোমাদের সাথে গেলে পরে আমাকে ফলো করবে, তাই তোমাদের মানে জানেরও খাতরা হবে, এরকম একটা ব্যাপার। তো বাবু আগে বেরিয়ে গেছে, যেহেতু ইয়াং মানে ম্যান অফ দ্য হাউস, বাবু আগে টাকা ফাঁকা নিয়ে বেরিয়ে গিয়ে বাবু ভারতের এইদিকে উদ্দেশ্যে রওনা দিছে। আর মা, আমি তখন সবে ছোট হয়েছি মানে 1 বছরের, আমাকে নিয়ে, দিদিকে নিয়ে, পিসিকে নিয়ে, আমার ঠাকমা সবাই ওদের ওই মিনিমাম 1-2 শাড়ি কোনো রকমে যতটুকু হাতে নিয়ে যাওয়া যায়, 1-2 শাড়ি আর কিছু টুকটাক খাবারের জিনিস, আর মায়ের বিয়ের তখন সদ্য যেহেতু বিয়ে হয়েছিল, মায়ের বিয়ের কিছু গয়না, আর আমার মামা বাড়ি থেকে অন্নপ্রাশন থেকে আমাকে একটা গলায় চেন দিয়েছিল, যেটা আমার খুব প্রিয়, মানে আমি অনেক বড় হয়েও চেনটা রেখেছি গলায়। তো সেই চেনটা মা করেছে কি, মা ওই চেনটা আমার দুধের কৌটোর মধ্যে নিয়েছিল, ঠিক আছে, আমার যে দুধের কৌটো হয় না বাচ্চাদের, সেই দুধের কৌটোর ভেতরে, দুধের ভেতরে চেনটা ঢোকানো ছিল। আর মার যে বিয়ের গয়নাগুলি, মা ওগুলি নর্মাল একটা পোটলা করে নিয়ে যাচ্ছে একটা জামার ব্যাগের ভেতরে ঢুকিয়ে। এবার হয়েছে মজাটা, বর্ডারে যখন নাকি ক্রস করছে আর কি, মানে বাংলাদেশ বর্ডার যখন, বেনাপোল বর্ডার যখন এইদিকে আসছে, তো তখন বর্ডারের মহিলারা তো জানে, বিএসএফ অফিসাররাও জানে, বাংলাদেশের যারা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স তারাও জানে যে এরা চলে যাচ্ছে মানে এরা পার্মানেন্টলি ইন্ডিয়াতে চলে যাচ্ছে, এরা আর কোনোদিন ফিরবে না। তো তখন ওদেরকে ভয় দেখিয়ে বললো যে কি আছে, জামা কাপড় যা ছিল আরো এক্সট্রা টাকা পয়সা টুকটাক যা ছিল সব নিয়ে নিল। তখন মা নাকি কেঁদেই দিয়েছে, মা বলে আমার বিয়ের গয়না আমার চোখের সামনে থেকে, গলার থেকে যেগুলো পরেছিলাম খুলে নিচ্ছে, হাতের চুড়ি বালা এক্সট্রা যেগুলি পোটলাতে ছিল সেগুলি, তো যখন নিয়ে নিচ্ছে মা তখন বলছে এগুলো তো আমার বিয়ের গয়না, মানে মাও তো তখন কম বয়সী ছিল বেচারি, তখন বলছে এগুলো তো আমার বিয়ের গয়না, এগুলি তো দিয়া দেন আমারে, এগুলি নেন কেল্লিক, আমরা তো আবার আয়া পুরুম, আমরা তো কয়দিনের জন্যই যাইতেছি ঘুরতে, তারপরে চলে আসুন, এগুলি মায়ের বাঙাল ভাষায় আমি বলতেছি, হ্যাঁ, কেননা ভেতরে আছে তো ভাষাটা বেরোয়। তো মা এটা যখন বললো, তো তখন ওরা বলে না আপনারা তো ঘুরতে যাচ্ছেন, তাহলে এখানে জমা থাক, যখন যাইবেন আবার দেশে বাংলাদেশে ফিরত তখন এখান থেকে লইয়া যাইবেন, এখন কাগজপত্রে সাইন কইরা যান, জাগো যা জিনিস রয়েছে এখানে থাক, আমরা সেগুলি আবার যাওয়ার সময় আপনাদেরকে ফেরত দিয়ে দেবো, তখন আবার লইয়া যাইবেন। তো মারা তো জানে যে আর ফেরত যাবে না, গয়না গেল, তো কি আর করবে, নিরুপায় চোখের জল ফেলে ফেলে এই দেশে আসলো। তো ভারতে ঢুকে, যেহেতু বনগাঁ থেকে ওই বেনাপোল পেট্রাপোল ওইদিকে হয়ে আসতে হয়, তো বনগাঁর পরে হাবড়াতে এসে আমার বাবু প্রথম
নিজের মানে ঠেক করলো। ওখানে বাবুর একটা চেনাশোনা বন্ধু ছিল শ্যামল কাকু বলে, তো তার হেফাজতেই বামুনগাছিতে না হাবড়াতে এরকম ছিল এখানে 1 বছর। তো ওখান থেকেই বাবুর শুরু হয়ে গেল যে ওইটুখানি টাকা দিয়ে বন্ধু বান্ধবের সাথে, যেহেতু ব্যবসায়ী মানুষ ছিল ওখানেও ব্যবসাটা করেই খেত, তার জন্য রক্তে ব্যবসা ছিল। তো ঠিক জানে যে কি করে লাইন করে আমাকে ব্যবসাটা করেই, মানে চাকরি তো আর পাবে না এক দেশ থেকে আরেক দেশে এসে, তাহলে আমাকে ব্যবসা করেই পরিবারটাকে চালাতে তো হবে। তো সেই জন্য বাবু পুরো উঠে পড়ে লাগলো যে এবার ব্যাংকে লোনও পাবে না, যেহেতু এখানকার কাগজপত্র তখনও তৈরি হয়নি। তো ওই কাকু টাকুরা বাবুর যেসব বন্ধু বান্ধব ছিল তারা খুব হেল্প করেছে, মানে তারাও বাংলাদেশের, তারা অনেক দিন আগে চলে এসেছিল, এসে তার জন্যই তারা হেল্প করেছে, যেহেতু ওখানে খুব ভালো বন্ধুত্ব ছিল। তো তারপরে তো যোগাযোগ করা, কোথায় কিভাবে দোকান ফোকান নেওয়া যায়, হ্যানা ত্যানা করে লাস্টে প্রায় 1 বছর পরে আমার বাবু টুকটুক টুকটুক করে বারাসাতে প্রথম আমাদের একটা রেস্টুরেন্ট, ওই লিজে নেয় যেরকম দোকান সেরকম নিল। সেই হোটেলটা আমাদের যদিও এখন নেই, ওটা বিক্রি করে বাবু অন্য আরেকটা জায়গায় হোটেল করছে, বাট আমাদের প্রথম হোটেল হচ্ছে গিয়ে বারাসাতের রাজহংস হোটেল, যেটা নাকি বারাসাতের প্রথম মানে ভেজিটেবিল চপ, মোগলাই, চাউমিন এইসব পাওয়া যেত। তখনকার দিনে বারাসাতে আর কোনো হোটেল ছিল না যেখানে খাওয়া পাওয়া যায়, তার জন্য রাজহংস হোটেল বললে বারাসাতে মোটমাট এক কথায় সবাই চেনে। তো সেই রাজহংস হোটেল বাবু খুললো প্রচুর পরিশ্রম করে। আর তখন ওখানে একটা জেঠু ছিল বাবুর, পরে বন্ধু হয়েছে, বাট তখন বন্ধু ছিল না, ওই ব্যবসায়ী হয় না চড়া সুদে টাকা খাটায়, তো তখন একটা জেঠু ছিল, আমি নাম বলবো না, যদিও নাম বলা উচিত না। তো সেই জেঠুটা বাবুকে চড়া সুদে টাকা দিয়েছিল, যেহেতু ব্যাংকের থেকে লোন পাবে না, তো কয়েক হাজার টাকা দিয়েছিল। বাবু সেই টাকা দিয়ে ওই দোকানটা নিয়ে মানে রাত দিন কঠোর পরিশ্রম করেছে, মানে যা শুনি আর কি মা বাবুদের কাছে। প্রথমে তো বারাসাতে এসে একটা ভাড়া বাড়ি নিল, তারপরে এতগুলো পরিবার মাথার উপরে, মানে সবই মেয়ে, আমি, মা, আমার পিসি, আমার ঠাকমা, আমার পিস্ততো দিদি, তো সবাই আমরা এতগুলো একটা বড় রেসপন্সিবিলিটি, মানে আজকালকার দিনের বোধহয় এরকম কোনো পুরুষ মানুষ এতগুলো ফ্যামিলি মেম্বারের রেসপন্সিবিলিটি আজকাল কেউ নেয় না, নিতে চায় না, সবাই একটু স্বার্থপর, একটু মানে আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি আমরা সবাই পরিস্থিতির চাপে। বাট তখনকার তো এরকম টাইপের মানুষজন দেখা যেত যারা নাকি পুরো ফ্যামিলির বোঝা দায়িত্ব নিয়ে তারা চলতে ভালোবাসতো। যেহেতু আমার বাবু মানে হার্ডকোর মাতৃ লাভার ছিল, মানে মাকে ভগবানের মতন পুজো করতো। আমার বাবু আজ অব্দিও কোনো ভগবানে বিশ্বাস করে না। বাবুর একটাই কথা, আমার বাবু সকালবেলা উঠে, এখন আমার ঠাকমা নেই, অনেক বছর হয়েছে, মারা গেছে, বাট বাবু এখনো সকালবেলা উঠে, আমার ঠাকমার ঘরটা অ্যাজ ইট ইজ ওরমই আছে, ঠাকমার ঘরে ঠাকমার ছবি রয়েছে, বাবু সবার আগে ঘুম থেকে উঠে এখনো আগে যেটা করতো যে ঠাকমাকে সবার আগে প্রণাম করতো, মানে আমরা দেখছি আমাদের বাড়িতে 11খানা ঘর, তো বাবুর ঘরটা একদম ওই প্রান্তে, আর আমার ঠাকমার ঘরটা ছিল রান্নাঘরের জাস্ট অপোজিটে, কেননা ঠাকমা খেতে খুব ভালোবাসতো, খুব ভোজন রসিক মানুষ ছিল, তো তার জন্য বাবু ঠাকমার আর পিসির ঘরটা দিচ্ছে একদম রান্নাঘরের জাস্ট অপোজিটে। আর বাবু ওই অতটা দূর থেকে এই লম্বা করিডোরটা পুরো হেঁটে হেঁটে আসতো চোখ বন্ধ করে, যে ঘুম থেকে উঠে বাবু সবার আগে নিজের মায়ের চেহারা দেখবে। কেননা আমার বাবু মনে করে যে যেহেতু ছোটবেলায় আমার বাবার বাবা মারা গেছে, তাই আমার ঠাকমা খুব কষ্ট করে বাবুকে মানুষ করেছে, বড় করেছে। তখনকার দিনের গ্রামে বাবু প্রথম গ্র্যাজুয়েট হয়েছে, তার জন্য বাবুর একটা আলাদা একটা আত্ম অহংকার রয়েছে, তার জন্য মাকে মারাত্মকভাবে প্রণাম করত। তো সেই জন্য তখনও বেঁচে থাকতে যেরকম করতো, ঠাকমা মারা গেছে আজ অব্দিও আমার বাবু সকালবেলা উঠে সবার আগে ঠাকমার ঘরেই যায়, গিয়ে মাকে ছবিতে দেখে প্রণাম করে, আশীর্বাদ করে, আর আমার বাবু ঠাকমা নিজের মাকেই ভগবান বলে মনে করে। তো ওইভাবেই মানে মায়ের আশীর্বাদ ছিল বলেই আজকে এরকম একটা বড় জায়গায় দাঁড়াতে পেরেছে, ব্যবসাটাকে এত সুন্দর ওঠাতে পেরেছে। তো সেটাই ওইভাবে প্রথম আমাদের রাজহংস হোটেল শুরু হলো। ওখানে রাত দিন কঠোর পরিশ্রম করে একা একাই রান্না করতো, মানে আমাদের পুরো রক্তেতেই আছে, আমরা সবাই খুব ভালো রাঁধুনে, মানে যেহেতু খুব ভোজন রসিক, জিভে মারাত্মক স্বাদ আছে, তো সেই জন্য অবভিয়াসলি রান্নাটা মানে রক্তে রক্তে চলে এসে। ঠাকমা পিসিও দুর্দান্ত রান্না করে, আমার দিদি যে সেও অসাধারণ রান্না করে, মানে এটা খুব গর্ব করে বলছি, আমরা রিয়েলি ভেরি গুড কুক, মানে বাঙালিয়ানা ইয়েতে। আমি তো এখন এখানে এসে ইউটিউব দেখে অনেক কিছু ফ্যান্সি খাবার টাবার রান্না করতে পারি, বাট আমাদের বাড়ি সবাই মানে বাঙাল রান্নাটা অসাধারণ করে। তো বাবু ওই হোটেলের ব্যবসায়ী খুললো, কর্মচারী রাখলো 2টো, আর তারপরে রাত দিন মানে নিজে, কখনো যদি বাসন মাজার লোক না আসতো, বাবু নিজেই বাসন মাজতো, নিজেই ক্যাশ সামলাতো, নিজেই রান্নাঘরে গিয়ে টেস্ট করে দেখতো ঠিকঠাক হয়েছে কিনা করে। রাজহংস হোটেলটা তখন বারাসাতে একটা বিশাল ফেমাস হোটেল হয়ে যেত,
তো তখন 1-2 ঘন্টার দূরত্বে মানে হাবড়া বনগা থেকে লোকজন সবাই ওই বারাসাতেই আসতো আমাদের ফেমাস মোগলাই ভেজিটেবিল চপ। আমার মনে আছে ভেজিটেবিল চপ তখন বাবু বিক্রি করতে, এত বড় বড় ভেজিটেবিল চপ বিট দিয়ে একদম পুরো ফুল অফ ভেজিটেবিল দিয়ে মাত্র 60 পয়সা করে। আর মোগলাই বোধহয় ছিল 1-2 টাকা না 5 টাকা এরকম, আমার অত এক্স্যাক্টলি এটা মনে নেই, সরি যদি ভুল বলে থাকি, বাট 60 পয়সা করে ভেজিটেবিল চপ ছিল, এটা আমার পুরো মনে আছে। তো সেইভাবে আর কি মানে ইন্ডিয়াতে বাবুর ব্যবসা সবকিছু শুরু। তারপরে বাকি গল্প বাবা অনেক বড় বলে ফেললাম, আবার বলে খুব ভালো লাগছে, এত সুন্দর শেয়ার করতে পারছি, কেননা ইউটিউবে তো সবই রেকর্ড হয়ে থাকে, তো মেবি আমার আরও নেক্সট জেনারেশনরাও জানতে পারবে। তো ঠিক আছে, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আমি পরের ব্লগে আবার বলবো যে বাবু ওই একটা হোটেল থেকে আরও কি করে আরও 2টো হোটেলে ইয়ে করলো। টিল দেন টাটা, লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমিকে অনেক বছর ধরেই অনেক বন্ধুবান্ধবরা বলেছিল একটা চ্যানেল খোলার জন্য, বাট আমি ওই সাহস নিয়ে এগোতে পারিনি। তো ফাইনালি আমার মনে হয়েছে যে ঠিক আছে একটা ট্রাই করে দেখা যাক, তো সেই জন্যেই খুলেছি। খুব ছোট্ট একটা প্রয়াস, মানে সেরমভাবে কিছু ভেবেচিন্তে প্রফেশনালি খুলিনি, জাস্ট আমার এই কথাগুলো রেকর্ড করে রাখতে আমার ভালো লাগে। অ্যান্ড যত লোকজন শুনবে আই হোপ সবার ভালোই লাগবে, মানে আমি কাউকে বোর করবো না, ঠিক আছে। আর আরেকটা কথা, আমার सब्सक्राइबरদের জন্য, মানে कुछ लोगों ने मुझे रिक्वेस्ट की कि मैं हिंदी में बोल सकती हूँ तो अच्छा है। मैं हिंदी में इसलिए नहीं बोल सकती हूँ क्योंकि आई एम नॉट दैट मच गुड इन हिंदी, ना कि इंग्लिश में मेरा उतना अच्छा है, बिकॉज मेरा कोर जो है, रूट जो है एकदम बंगाली फैमिली से है, एंड आई एम डैम गुड इन बंगाली स्पीकिंग। एंड जो मतलब बहुत सारा ऐसा कोड वर्ड है, जो एक्सप्रेशन है, मैं बंगाली में जितने अच्छे से बोल सकती हूँ तो उतना अच्छे से मैं शायद ही हिंदी में बोल पाऊंगी, बिकॉज इट्स नॉट माई लैंग्वेज, नॉट माई मदर टंग। बट हाँ, मतलब लेट मी फिनिश दिस होल स्टोरी, क्योंकि इसका एक फ्लो में जा रहा है ना बंगाली बोल बोल के, तो जब ये खत्म हो जाएगा देन ऑब्वियसली आई विल ट्राई टू रिपीट द सेम थिंग इन हिंदी। I hope till by that time you guys can wait for that time being. आप लोगों को वो वाला टाइम हमको देना चाहिए, so that मुझे थोड़ा सा टाइम लगेगा हिंदी उतना अच्छे से बोल के सब कुछ समझाने में। Okay, till then, good night, love you.